এবার না একটা বাংলা গল্প বলি। আমার অনেক প্রিয় লেখকের মধ্যে দারুণ হাসির গল্প লিখতে পারতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাঁর টেনিদা তো বিশ্ববিখ্যাত ছিলেন এক সময়, অন্তত গোটা বাঙালি বিশ্ববিখ্যাত। তো সেই টেনিদারই অনেক বলা গল্পের মধ্যে একটির নাম হচ্ছে দশানন চরিত। এই গল্পটি পকেট মারকে নিয়ে। আর এই গল্পটি যখনই আমি পড়ি তখনই আমার রোয়াল্ড ডালের বিখ্যাত ছোট গল্প দ্য হিচ হাইকার মনে পড়ে যায়। কে কার লেখা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন জানি না। তো এই গল্পটার প্রথম অংশটা আমি একটুখানি ছোট করে দিচ্ছি। প্যালারাম টেনিদাকে বলল যে জানো, হ্যারিসন রোডে লোকে একটা পকেট মারকে ধরেছে, তারপরে সে ঠ্যাঙানি খাচ্ছিল, কিন্তু তার এক বন্ধু এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। তো সেই শুনে টেনিদা হঠাৎ কেমন ভাবুক ভাবুক হয়ে গেল। আর প্যালার একটু সন্দেহ হলো যে পকেট মারের কথা শুনে কেউ ভাবুক হয়ে যায় নাকি। তো টেনিদা বলল, তুই জানিস না, কুরুবকের মতো সবসময় বকবক করবি না, এই বলে দিচ্ছি তোকে। পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা যদি জানতিস তাহলে বুঝতে পারতিস এক একটা পকেট মারও কি বলে গিয়ে এই মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন, কেই বা দশানন? আমি তো তাদের কাউকেই চিনি না। দুনিয়া শুদ্ধ সবাইকে তুই চিনিস নাকি? জাপানের বিখ্যাত গাইয়ে তাকানাচিকে চিনিস তুই? আমি বললাম, না। লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেনসেনের সঙ্গে তোর আলাপ আছে? হুম। ফ্রান্সের সানাইওয়ালা মসিও প্যাঁকে দেখেছিস কোনো দিন? না, দেখিনি, দেখতেও চাই না কখনো। তাহলে? টেনিদা আলু কাবলির মতো গম্ভীর হয়ে গেল। তাহলে পঞ্চাননের ঠাকুরদা দশাননকে ভাই তুই চিনবি কি করে? ঢের হয়েছে, আর চিনতে চাই না, তুমি যা বলছিলে বলে যাও। বলতেই তো যাচ্ছিলাম। টেনিদা আবার কিছুক্ষণ কুড়মুড় করে ডালমুড় চিবিয়ে ঠোঙাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, খা, আমি তোকে ব্যাপারটা বলি ততক্ষণে। বুঝলি, কখনো যদি তুই ঘুঁটেপাড়ায় যাস। আমি বললুম, ঘুঁটেপাড়া আবার কোথায়? সে গোবরডাঙ্গা থেকে যেতে হয় 7 ক্রোশ হেঁটে, মানে যাওয়া খুব মুশকিল। কিন্তু যদি কখনো যাস দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনও মাটিতে মাথা নামিয়ে নাম করে। বলে এমন ধার্মিক, এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির গড়েছেন, পুকুর কেটেছেন। কিন্তু আসলে এই দশানন কে ছিল জানিস? 1 নম্বরের পকেট মার। পকেট মার? তবে আর বলছি কি, অমন ঘোড়েল পকেট মারার দুজন জন্মেছে কিনা সন্দেহ। পাঠশালায় যেদিন প্রথম পড়তে গেল সেদিনই পণ্ডিত মশাইয়ের ফতুয়ার পকেট কেটে তাঁর নস্যির ডিবে চুরি করে নিল। পণ্ডিত তাকে কোষে বেত পেটা করে তাড়িয়ে দিলেন। বাপ, কাকা, দাদা, তার হাত থেকে কারো পকেটে রেহাই ছিল না। যত পিট্টি খেত ততই তার রোগ চেপে যেত। শেষে যখন একদিন বাড়িতে গুরুদেব এসছেন আর দশানন তার ট্যাঙ্ক থেকে প্রণামীর 12 টাকা 6 আনা পয়সা মেরে নিয়েছে, সেদিন দশাননের বাপ শতানন হালদারের আর সইল না। বাড়ির মোষ বলির খাঁড়াটা উঁচিয়ে দশাননকে সে এমন তাড়া লাগালো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় পৌঁছে তবে হাঁপ ছাড়ল। আর জানিস তো, কলকাতা মানেই পকেট মারের স্বর্গ। অনেক গুণী লোক আগে থেকেই ছিল, কিন্তু বছরখানেকের ভিতর দশানন তাদের সম্রাট হয়ে বসলো। তার উৎপাতে লোকে পাগল হয়ে গেল। টালা থেকে টালিগঞ্জ আর শেয়ালদা থেকে শালকে পর্যন্ত কারো পকেটের টাকা কড়ি কলম থেকে মায়ের সুপুরির কুচি কিংবা এলাচ দানা পর্যন্ত বাদ যেত না। ধরা যে পড়তো না তা নয়, 2 মাস 6 মাস জেল খাটতো, তারপর বেরিয়ে এসে আবার জেকে সেই পুলিশ শুদ্ধ জেরবার হয়ে উঠল। তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিলেন এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার না কি যেন নাম। লোকে তার কাছে গিয়ে ধর্ণা দিতে লাগলো। প্যান্থার তাদের বলল, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে ঠাই দিতাম। এবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর পকেট কাটিবে না। ধরা অবশ্য দশানন কদিন বাদেই পড়ল। পকেট মারের ব্যাপার তো জানিস, ওরা প্রায়ই জেলে গিয়ে মুখ বদলে আসে, ওদের ভালোই লাগে বোধহয়। কিন্তু এবার দশানন ধরা পড়বা মাত্র তাকে নিয়ে যাওয়া হলো প্যান্থার সাহেবের কাছে। সাহেব বলল, ওয়েল দশানন, তুমি তো কলিকাঠায় লোককে ঠাকিতে দিবে না, তাই এবার তোমার একটা পাকা বন্দোবস্ত করিতেছি। এই বলে সে হুকুম দিলে, এই ইহাকে লঞ্চে করিয়া লইয়া গিয়া সুন্দরবনে ছাড়িয়া দাও। সেখানে গিয়া এ কাহার পকেট মারে দেখিব। বাঘের তো আর পকেট নাই। দশানন বিস্তর কান্নাকাটি করলো, আর করবো না স্যার, এই যাত্রা ছেড়ে দিন স্যার বলে অনেক হাতে পায়ে ধরলো, কিন্তু চিঁড়ে ভিজল না। সাহেব ঠাট্টা করে বললে, যাও, বাঘের পকেট মারিতে চেষ্টা করো, যদি পারো তোমাকে রায় সাহেব উপাধি দিব। তারপরে আর কি, পুলিশ লঞ্চে করে দশাননকে নিয়ে গেল সুন্দরবনে। সেখানে নামিয়েই দিয়েই তারা দে চম্পট, তাদেরও তো বাঘের ভয় আছে। এদিকে দশাননের তো আত্মারাম খাঁচা ছাড়া, জলে গিজগিজ করছে কুমির, ঝোপে ঝোপে মানুষ খেকো বাঘ। সুন্দরবনের মানেই তো জানিস জমের আড়ত। এর চাইতে সাহেব যদি তাকে ফাঁসিতে ঝোলাতো তাও ভালো ছিল। বেলা পড়ে আসছে, একটু দূরেই কোথায় হালুম হুলুম ডাক শোনা গেল। দশানন একেবারে চোখ কান বুঝে ছুটল। সুন্দরী গাছে শেকড়ে হোঁচট খেয়ে, গোলপাতার ঝোপে আছাড় খেয়ে দৌড়তে দৌড়তে দেখে সামনে এক মস্ত ভাঙা বাড়ি। আদ্যিকালের পুরনো ইটকাঠ খসে পড়েছে, তবু অনেকখানি এখনো দাঁড়িয়ে। মরিয়া হয়ে দশানন ঢুকে গেল তারই ভেতর। হাজার হোক বাড়ি তো বটে। ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখে সামনে একটা মস্ত ঘর। দরজায় তার মাকড়সার জাল, ভিতরে কত জন্মের ধুলো। তবু ঘরটা বেশ আস্ত আছে, একটু সাফসুপ করে নিলে শোয়াও যাবে একপাশে।
দেশলাই জেলে সাবধানে সব দেখে নিল দশানন। না, সাপ খোপ নেই, আর দোতলার ঘর, বাঘও চট করে এখানে উঠে আসবে না। শুধু দশানন ঘরে ঢুকতে ঝটপট করে কতগুলো চামচিকে বেরিয়ে এলো। তা বেরোক, চামচিকের তার ভয় নেই। ক্যানিংয়ের বাজার থেকে পুলিশ তাকে এক চাঙারি খাবার দিয়েছিল, মনের দুঃখে তাই খানিকটা খেলো দশানন। বাইরে তখন দারুণ অন্ধকার নেমেছে, ঝিঝি ডাকছে, পোকা ডাকছে, অনেক দূর থেকে বাঘের ডাকও আসছে। জয় মা কালী বলে কাপড় জড়িয়ে ঘরের এক কোনায় শুয়ে পড়ল দশানন। রাতটা তো কাটুক, কাল সকালে যা হয় দেখা যাবে। বাঘের ডাক, ঝিঝির শব্দ, জঙ্গলের পাতায় পাতায় হাওয়ার আওয়াজ আর মশার কামড়ের ভেতরে ভয় ভাবনায় কখন যে দশানন ঘুমিয়ে পড়েছে জানে না। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তাও না। হঠাৎ এক সময় সে চমকে জেগে উঠল, দেখল ভাঙা জানলা দিয়ে ঘরের ভিতরে জ্যোৎস্না পড়েছে, আর সেই জ্যোৎস্নার মাঝখানে দাঁড়িয়ে এক বিরাট পুরুষ। তার পোশাক আশাক থিয়েটারের মোগল সেনাপতির মতো, মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আগুনের মতো তার চোখ দুটো দপদপ করে জ্বলছে। দশাননের হাত পা ঠান্ডা হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওটা ভূত, তাও যে সে ভূত নয়, একেবারে মোগলাই ভূত। ভূত বাজখাই গলায় বলল, এই বেতমিজ, তুই কে রে? আমার প্রাসাদে ঢুকেছিস কেন? দশানন একটু সামলে নিল, উঠে সামনে এসে একেবারে মাটিতে লুটিয়ে প্রণাম করলে ভূতকে। বললে, হুজুর আমায় মাফ করবেন, আমি কিছুই জানতুম না। সন্ধেবেলায় বাঘের ভয় ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি, দয়া করে রাতটার মতো আমায় থাকতে দিন, ভোরে উঠেই চলে যাব। ভূত খুশি হলো, চাপদাড়ির ফাঁকে হেসে বলল, ঠিক আছে থেকে যা, তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ মানে পাপ হবে। কিন্তু তোর বাড়ি কোথায়? আগে বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়া। দশানন উঠে ভূতের সামনে দাঁড়ালো। ভূত খুব মন দিয়ে দেখতে লাগলো তাকে। তারপর তাকে বলল, তোর তো বেশ সাহস টাহস আছে দেখছি, আমার একটা কাজ করতে পারবি? আগে হুকুম করলেই পারি। দশানন খুব বিনীত হয়ে হাত কচলাতে লাগলো। তুই একবার নবাব সিরাজউদ্দৌলার কাছে যেতে পারিস। আগে কার কাছে? দশানন ঘাবড়ে গেল। কেন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার নাম শুনিসনি? ভূত খুব আশ্চর্য হলো। তুই কোথাকার গাধারে? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি। দশানন মাথা চুলকে বলল, কিন্তু তিনি তো অনেক দিন আগে মারা গেছেন। আমি কি করে তাঁর কাছে? মারা গেছেন? নবাব সিরাজউদ্দৌলা? সে কি রে? পলাশির যুদ্ধের পরে তিনি রাজমহলের দিকে রওনা হলেন, আমাকে বললেন, মনসবদার জবরদস্ত খাঁ, তুমি আমার এইসব মণিমুক্তগুলো নিয়ে কোথাও লুকিয়ে থাকো এখন। আমি এরপরে আবার ইংরেজের সঙ্গে যুদ্ধ করব, তখন তোমাকে দরকার হবে, তোমায় আমি ডেকে পাঠাবো, ততক্ষণ তুমি সুন্দরবনের প্রাসাদে গিয়ে লুকিয়ে থাকো। সেই থেকে আমি আছি এখানে। কবে আমার এন্তেকাল মানে মৃত্যু হয়েছে, কিন্তু নবাবের ডাক শোনবার জন্য আমি বসেই আছি। আর আমার দুই জেবে মানে পকেটে লাখ লাখ টাকার হিরে মতি বয়ে বেড়াচ্ছি, দেখবি? বলেই জবরদস্ত খাঁ তার জেবের পকেট থেকে দুহাত ভর্তি করে মণিমুক্ত বের করলো। চাঁদের আলোয় সেগুলো ঝলমল করতে লাগলো, দেখে চোখ ঠিকরে বেরোলো দশাননের, মাথা ঘুরে যায় আর কি। জবরদস্ত খাঁ সেগুলো আবার পকেটে পুরে বলল, আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, হতেই পারে না। তাহলে নিজেকেই এবার আমায় খুঁজতে যেতে হচ্ছে। দশানন চুপ করে রইল। জবরদস্ত খাঁ বলল, প্রথমে যাই মুর্শিদাবাদে, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসবো। তুই আজ রাত্রে আমার প্রাসাদে থাকতে পারিস, কোনো ভয় নেই। মনসবদার জবরদস্ত খাঁর মঞ্জিলে বাঘও ঢুকতে সাহস পাবে না, কিন্তু কাল সকালেই কেটে পড়বি। ফিরে এসে যদি দেখি তুই রয়েছিস, তাহলে তক্ষুনি কিন্তু তোর গর্দান নিয়ে নেব। এই বলেই জবরদস্ত খাঁ ধাঁ করে চাঁদের আলোর মধ্যে মিশে গেল। আর দশানন যা থাকে কপালে বলে তক্ষুনি বেরিয়ে পড়ল ভূতের বাড়ি থেকে। অন্ধকারে খানিক হেঁটে একটা গাছে উঠে রাত কাটালো। সকালে নদীর ধারে গিয়ে দূরে একটা জেলেদের নৌকো চোখে পড়ল। বিস্তর ডাকাডাকি করে তাদের নৌকোয় উঠে দেশে চলে এলো। তারপর দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটালো, গরিবকে দান ধ্যান করতে লাগলো, মহাপুরুষ হয়ে গেল। আমি বাধা দিয়ে বলল, বারে টাকা পেলো কোথায়? টেনিদা বলল, টাকার অভাব কিরে গর্দব? জবরদস্ত খাঁর পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? হ্যাঁ, আমি খাবি খেলুম ভূতের পকেট কেটে? যে কাটতে পারে ভূতের পকেটই বাসে রেয়াত করবে কেন? টেনিদা হাসলো, অমন এক্সপার্ট হাত। কিন্তু ওইতেই তার স্বভাব চরিত্রের একেবারে বদলে গেল। স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার মণিমুক্ত, সেগুলো কি আর বাজে খরচ করা যায় রে? ওসব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়ে পরের উপকার করতে লাগলো, মহাপুরুষ বনে গেল একেবারে। আর প্যান্থার সাহেব? বাঘের পকেট কাটলে রায় সাহেব উপাধি দেবে বলেছিল, ভূতের পকেট কেটেছে জানলে তো মহারাজা টহারাজা করে দিত। কিন্তু জানিস তো, ইংরেজ নবাবের শত্রু, শুনলেই কেড়ে নিত হয়তো ওগুলো। তাই বলছিলাম পেলা, পকেট মারকেও তুচ্ছ করতে নেই, সেও যে কখন কি হয়ে যায়। আমি বললাম, বাজে কথা, সব বানানো। বানানো? টেনিদার দাঁত খিচিয়ে বলল, ইউ পেলা, ইউ গেট আউট। গেট আউট আর কি করে হয়? রাস্তার ধারেই তো বসেছিলাম দুজনে। আমি টেনিদার গাঁটটা এড়াবার জন্য ঝাঁ করে পটলডাঙ্গা স্ট্রিটে লাফিয়ে পড়লুম।